প্রিয় দর্শক, শুভ সকাল। আপনারা দেখছেন চ্যানেল 24 এবং সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রতি শনিবারের নিয়মিত আয়োজন সুস্থ থাকুন প্রতিদিনে। আপনাদের সাথে আছি আমি ডক্টর ফাইজা রাহলা। দর্শক, প্রতি সপ্তাহে আমরা একটি নির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করি। আজকে আমরা যেই বিষয়টি রেখেছি সেটি হচ্ছে রোগ প্রতিরোধে সুষম খাদ্যের ভূমিকা। শুধুমাত্র রোগ হলেই আমরা চিকিৎসা করব বা রোগ সম্পর্কে জানবো, তার থেকেও জরুরি রোগকে আমরা কিভাবে প্রতিরোধ করতে পারবো এবং তার পেছনে আসলে আমাদের খাদ্যাভ্যাস কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে জানাতে আজকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন, আমাদের সাথে আছেন জয়তী মুখার্জি, সিনিয়র নিউট্রিশন কনসালটেন্ট, শিওরসেল মেডিকেল বাংলাদেশ। আমাদের সাথে আরও যোগ দিচ্ছেন বেনজি শামস, নিউট্রিশন কনসালটেন্ট, ব্লুম উইথ বেনা, ব্রিটিশ কলাম্বিয়া, কানাডা। আরও আছেন নুসরাত দীপা, ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান, স্কোয়ার হসপিটাল লিমিটেড। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আমাদের এই অনুষ্ঠানে সরাসরি যোগ দেওয়ার জন্য। শুরুতেই জয়তী মুখার্জি, আপনি আছেন আমাদের সাথে স্টুডিওতে, আপনার কাছেই আসতে চাই। সুষম খাবারের আমরা যখন কথাবার্তা বলি, প্রথমেই যে প্রশ্নটি আসে যে সুষম খাবার আসলে আমরা তাহলে কাকে বলি, কখন বলবো যেটি একটি সুষম খাবার? জি, সুষম খাবার কিন্তু একটা নির্দিষ্ট কোনো খাবার না, কয়েকটা খাবারের সমন্বয়ে তৈরি হয় সুষম খাবার। আমরা কিন্তু স্কুল থেকেই পড়ে আসি যে খাবারের যে 6টি উপাদান, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস এবং পানি, এই সমগ্র 6টি উপাদানের সমন্বয়ে যে খাবার সেটি হচ্ছে সুষম খাবার। এটি আপনার জন্য যেমন হবে আমার জন্য তেমন নাও হতে পারে। এটি ব্যক্তিভেদে, বয়স ভেদে, লিঙ্গ ভেদে, চাহিদা ভেদে এক এক রকম হতে পারে। মূল কথা হচ্ছে রোগ প্রতিরোধ, শরীরের বৃদ্ধি সাধন এবং ক্ষয়পূরণের জন্য একটা মানুষের যতটুকু চাহিদা সেটা কয়েকটা খাবারের সমন্বয়ে পেতে হবে। কোন স্পেসিফিক কোনো খাবার থেকে না, শুধুমাত্র কার্বোহাইড্রেট খেলাম, প্রোটিন, ফ্যাট খেলাম না, হবে না। আবার শুধু ফ্যাট খেলাম, যেটা এখন ট্রেন্ড চলে আসছে, ফ্যাট আর প্রোটিনটা বেশি খাচ্ছে, কার্বোহাইড্রেট একদম বাদ দিয়ে দিচ্ছে, ওটাও কিন্তু সুষম না। মোট 6টি উপাদান মিলিয়ে যে খাবার, এটি হচ্ছে সুষম খাবার। ব্যক্তিভেদে তার মানে আসলে এই সুষম খাবারটি এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে। আমরা বেনজি শামস, আপনার কাছে আসতে চাই। যখন একজন সাধারণ মানুষ আপনাদের কাছে আসছেন এবং উনি আসলে উনার জন্য ডায়েটটা কি হবে আপনাদের কাছে সাজেশন চাচ্ছেন, ঠিক কোন কোন বিষয়গুলো আপনারা বিবেচনায় নিচ্ছেন এবং সেই অনুযায়ী যে ডায়েটের ব্যাপারটি সেটা তখন ঠিক করা হচ্ছে, কি কি বিষয় আপনারা বিবেচনায় রাখছেন শুরুতেই? যখন কেউ আমার কাছে আসবে একটা ডায়েটারি হেল্প পাওয়ার জন্য, সবার প্রথমে যেটা অ্যাসেস করব আমি, যে তার ফিজিক্যাল স্ট্রাকচারটা কীরকম। ফিজিক্যাল স্ট্রাকচারের মধ্যে আসছে তার হাইট, তার ওয়েট, এবং আরও যে জিনিসগুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তার বডি ফ্রেমটা কি এবং তার বডি ফ্যাট কম্পোজিশনটা কি। অনেক সময় আমরা দেখে থাকি যে ডায়েট চার্ট বা আইডিয়াল ওয়েট বলার সময় আমরা বলে দিই যে বডি মাস ইন্ডেক্স দিয়ে বলে দিই। সো এটা কিছুটা থেকে, সেখান থেকে আমাদের কিছুটা বের হয়ে আসা প্রয়োজন। কারণ আসলে আমরা যদি একটু দেখি যে বডি মাস ইন্ডেক্স এই টার্মটার মধ্যে শুধু হাইট এবং ওয়েট কনসিডার করা হচ্ছে। আমার কাছে যখন কেউ ডায়েট চার্ট চায়, আমি তাদের পুরো ফিজিক্যাল স্ট্রাকচারটা কেমন সেটা বিবেচনায় আনা খুবই গুরুত্বপূর্ণ মনে করি। যে তার রিস্ট সাইজটা কেমন সেটার উপর ডিপেন্ড করে রিস্টার হাইটের রেশিও অনুযায়ী একজন মানুষের বডি ফ্রেম হয়। যার স্মল বডি ফ্রেম, তার কিন্তু ডায়েটারি রিকোয়ারমেন্টটা, যে টোটাল ক্যালোরি রিকোয়ারমেন্ট, সেটা যার বড় বা মাঝারি বডি ফ্রেম তার চেয়ে কম হবে। আরও ইম্পর্টেন্ট হচ্ছে যে এখানে আমি আরেকটা পয়েন্ট যেটা বললাম যে বডি ফ্যাট পার্সেন্টেজ। এখন সমান ওজন এবং উচ্চতার দুজন মানুষের ডায়েটারি রিকোয়ারমেন্ট সম্পূর্ণ ভিন্ন হতে পারে। টোটাল ক্যালোরি রিকোয়ারমেন্টটা এটা ডিপেন্ড করবে যে একজনের শরীরে মাসেল এবং ফ্যাটের রেশিওটা কেমন এবং অন্যজনের কেমন। কেউ যদি খুবই অ্যাথলেটিক হয়, বডি বিল্ড ভালো থাকে, তার শরীরে মাসেল বেশি থাকে, তার কিন্তু হচ্ছে আমাদের ক্যালোরি বার্নটা হয় আমাদের মাসেলে। তো যার মাসেলের পরিমাণটা বেশি থাকবে, একই ওজন এবং উচ্চতার আরেকজনের যার শরীরে ফ্যাটের পরিমাণটা মাসেলের চেয়ে বেশি, যার মানে বলতে চাচ্ছি যার মাসেল বেশি, তার ক্যালোরি রিকোয়ারমেন্টটা কিন্তু বেশি হবে। এটা একটা বিষয় গেল। আর যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে তার লাইফ স্টাইলটা এবং কোন রকম লাইফ স্টেজে সে আছে, যে কিরকম ডায়েটারি অ্যাডাপ্টেশন সে করতে পারবে। হ্যাঁ, ফ্ল্যাট কোনো রুলস আমার কাছে মনে হয় না যে সবার জন্য প্রযোজ্য, যে একটা রেশিও বলে দিলাম বা একটা যে কোনো একটা ফ্ল্যাট ডায়েট মেথড বলে দিলাম যে কিটো ডায়েট করবেন বা লো ফ্যাট লো কার্ব ডায়েট করবেন, এরকম অনেক কিছু বলে দেওয়া যায়। কিন্তু পুরোটা ডিপেন্ড করবে আসে যে তার ফ্যামিলি স্ট্রাকচারটা কেমন, তার মানে লাইফের কোন স্টেজে আছে সে, এবং তার লাইফ স্টাইলটা কেমন, সবকিছু মিলিয়ে। এবং অবশ্যই তার যদি কোনো থেরাপিউটিক কন্ডিশন থাকে, কোনো ফ্যামিলিতে কোনো ডিজিজ ফ্রি
ডিসপোজিশন থাকে, তাদের ফ্যামিলি হিস্টোরি থাকে, তার সেগুলো সবকিছু হচ্ছে অ্যাকাউন্টে নিতে হবে, যে একটা জি, ডায়েট চার্ট অথবা ডায়েটারি প্ল্যান তাকে দেওয়ার জন্য। জি। আবারও আমরা আসবো আপনার কাছে। এবারে আমি যেতে চাই নুসরাত দীপা আপনার কাছে। আমরা আসলে অনেকগুলো পয়েন্ট শুনছিলাম যে কি, কি বিষয় বিবেচনা করতে হবে যখন আসলে আমরা ডায়েট ঠিক করছি। এর মধ্যে আসলে কাজের ব্যাপারটি আনতে চাই। কোনো একজন মানুষ তিনি হয়তো তার পুরো দিনের বেশিরভাগ সময় উনি হয়তো ডেস্ক জব করছেন বা উনি চেয়ারেই বসে কাজ করছেন। আবার কেউ একজন হয়তো ওনাকে সারাদিন অনেক দৌড়ঝাঁপ করতে হচ্ছে বা ওনার অনেক রকমের ফিজিক্যাল ওয়ার্ক আছে। সেক্ষেত্রে আসলে ওনাদের ডায়েটে কতখানি পার্থক্য হবে? যদি আমরা ধরে নেই যে ওনাদের হাইট, ওয়েট বা মাসেলের পরিমাণ একই আছে, তারপরেও আসলে কিভাবে আচ্ছা, সেই পার্থক্যটা হয় বা কতখানি পার্থক্য হয় এ ব্যাপারে যদি বলতেন। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয় যেটা আমরা আসলে অনেকেই বুঝতে পারি না। আমরা সবসময় চিন্তা করি যে আমার হাইট, আমরা যেটা অনেকে জেনে থাকি যে আমার হাইট অনুযায়ী আমার ওয়েট থাকতে হবে। বাট এই যে আপনি কাজের কথা বলেছেন, কাজের ধরনটা কি? যে ডেস্ক জব করছে, তার হাইট যতটুকু আছে, আবার দেখা যায় যে যে খুব কায়িক পরিশ্রম করছে, তার হাইট হয়তো সেম, কিন্তু তাদের ক্যালোরি রিকোয়ারমেন্ট কিন্তু সেম হবে না। বিকজ যে ডেস্ক জব করছে তার কিন্তু ক্যালোরি যতটুকু সে ইনটেক করছে খাবারের মাধ্যমে, সেটা কিন্তু বার্ন ততটুকু হচ্ছে না। আবার যে কায়িক পরিশ্রম করছে তার যতটুকু ক্যালোরির দরকার আছে ঠিক কিন্তু তার ততটুকুই কিন্তু অলমোস্ট বার্ন হয়ে যাচ্ছে। সো যার যার আমরা কিন্তু যখন একজন পেশেন্ট দেখি, আমরা কিন্তু প্রথমেই তার হিস্ট্রিটা নিয়ে থাকি যে সে কি করছে, কি ধরনের কাজ করছে, সেটা ডেস্ক জব কিনা অথবা ফিল্ড ওয়ার্ক কিনা, কি ধরনের কাজ, সেটা কিন্তু আমরা তার প্রফেশনটা জেনে নিই। একটা স্টুডেন্ট হতে পারে, তার এক ধরনের অ্যাক্টিভিটিস থাকে, সেই অনুযায়ী তার ক্যালোরি বার্ন হয়। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আমাকে তার হিস্ট্রিটা জানতে হবে, তার হাইট জানতে হবে। সবগুলো বিষয় মিলে কিন্তু আমরা একজন মানুষের জন্য একটা ডায়েটটাকে প্রেসক্রাইব করে থাকি। কতটুকু ক্যালোরি সে পাবে সেটা কিন্তু আমরা ক্যালকুলেট করে থাকি। পাশাপাশি আমরা চিন্তা করি যে তার বয়স আসলে কতটুকু। সো অনেকগুলো বিষয় এখানে আমরা কনসিডার করে থাকি। যে ডেস্ক জব করবে, তার ক্যালোরি কিন্তু অবশ্যই আমাকে বুঝে দিতে হবে, বিকজ তার ক্যালোরি বার্ন হওয়ার কোনো সুযোগ নেই, তার অতটা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস নেই। তো আমরা সবসময় তাদেরকে যেটা বলে থাকি, সে যদি ওভারওয়েট হয়ে থাকে অথবা যদি স্বাভাবিক ওজনেরও হয়ে থাকে, আমরা সবসময় বলি যে আপনি কার্বোহাইড্রেটের পরিমাণটা একটু কম নেওয়ার চেষ্টা করবেন। সেটা যদি দুপুরের বেলার কথা আমরা বলে থাকি, আমরা সবসময় বলি যে অফিস ওয়ার্ক যারা করে একটু যদি লাইট লাঞ্চ নেওয়া যায়, সেটা কার্বোহাইড্রেট কম বাট প্রোটিন বা একটু শাকসবজি, একটু সালাদ যদি সেটাতে অ্যাড করা যায়, তাহলে কিন্তু তার এই যে কম ক্যালোরি তার বার্ন হচ্ছে খাবারের মাধ্যমে, যদি সে ক্যালোরিটা কমে তাহলে কিন্তু সেটা অনেকটা ব্যালেন্স হয়ে যাচ্ছে। এর বাইরে যে ফিল্ড ওয়ার্ক করছে অথবা ক্যালোরি বার্ন হওয়ার মতো অনেক কাজ হচ্ছে, তাকে কিন্তু আমরা বলি যে আপনি কার্বোহাইড্রেটটা অতটুকু বাদ দিবেন না, কারণ আপনি কাজ অনুযায়ী আপনার কিন্তু ক্যালোরিটা খরচ হয়ে যাচ্ছে। সো আপনার কিন্তু একটু কার্বোহাইড্রেট দরকার, যেটা আমরা এনার্জিটা কিন্তু কার্বোহাইড্রেট থেকেই পেয়ে থাকি। সো যার যার আসলে প্রফেশন অনুযায়ী, বয়স অনুযায়ী আমরা ক্যালোরির এই মেজারমেন্টটা করে থাকি। আদারওয়াইজ কিন্তু আপনি সুস্থ থাকতে পারবেন না। এই যে আমরা ব্যালেন্স ডায়েটের কথা বলছি, এই ব্যালেন্স ডায়েটটা কিন্তু তখনই ফুলফিল হবে যখন তার খাদ্য তালিকায় কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিনস, মিনারেলস এবং পানি থাকবে, তখনই সেটাকে আমরা ব্যালেন্স ডায়েট বলবো। এবং এই কয়েকটা জিনিসে কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করবে। এবং এই যে এত মাল্টি টাইপ অফ ডিজিজ এবং ইন ফিউচারের যে হাই রিস্ক যেগুলো রয়েছে ডিজিজ, সেগুলো কিন্তু আমাদেরকে অনেকটাই রিস্ক কম করে ফেলবে এই সুষম খাদ্য। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট এই খাবারগুলো আমাদের খাদ্য তালিকায় থাকা। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আবারও আসবো আপনার কাছে। এবারে জয়তী মুখার্জি, আপনার কাছে আবারও ফেরত আসতে চাই। আমরা যখন সুষম খাবারের কথা বলছি, অনেক মানুষের মনে এরকম একটি ধারণা আছে যে সুষম খাবার মানেই হচ্ছে তাহলে আমাকে অনেক এক্সপেন্সিভ ফুড নিতে হবে বা হয়তো আমাদের ধরাছোঁয়ার বাইরে থাকবে এরকম খাবারগুলোই হয়তো আসলে অনেক বেশি নিউট্রিশিয়াস বা আমাদের জন্য পুষ্টি দিয়ে থাকে। এই ব্যাপারটি আসলে কতখানি সত্য? কথাটা একদমই ভুল। আমরা অনেক সময় মনে করি যে যে খাবারে পুষ্টি বেশি সেটা বোধহয় একটু এক্সপেন্সিভ, কিন্তু আসলে না। আমরা ডায়েট প্ল্যান করার সময় মানুষটা কোথায় অবস্থান করছে, সে তার এলাকায় কোন খাবার পাওয়া যাচ্ছে, এটাও কিন্তু আমরা গুরুত্ব দিয়ে থাকি। একজন গ্রামের মানুষ, তাকে যদি আমি বলি তোমাকে অ্যাভোকাডো খেতে হবে বা ব্রোকলি খুব ভালো, সে হয়তো চেনেই না, তাকে তো আমি ওটা বলবো না। তার এরিয়ায় যে খাবারগুলো অ্যাভেলেবল, ওটার উপর ডিপেন্ড করেই তার ডায়েট প্ল্যান করা হয়।
পুষ্টিকর খাবার বলতে ফ্রুট ভেজিটেবল, আমাদের দেশীয় যে ফল এবং শাকসবজিগুলো রয়েছে, ঢাকার বাইরে বিভিন্ন মফস্বলে এগুলো কিন্তু আরও তাজা পাওয়া যায়। যত তাজা হবে এগুলো কিন্তু নিউট্রিয়েন্ট ভ্যালুগুলো আরও বেশি পাওয়া যাচ্ছে। আমাদের ঢাকায় আসতে আসতে হয়তো 20-30% ভ্যালু নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু তারা কিন্তু এটা হয়তো গাছ থেকে পেরেই খাচ্ছে, বরং ওরা কিন্তু আরও নিউট্রিয়েন্টটা বেশি পাচ্ছে। সো না, এই কথা একদমই ঠিক না যে পুষ্টিকর খাবার মানেই এক্সপেন্সিভ খাবার হতে হবে, একদমই ঠিক না। যার অবস্থান যেখানে সেটা বুঝেও তাকে সুষম খাবার অবশ্যই, আসলে দেওয়া অবশ্যই। সম্ভব এবং জি। তার সাধ্যের মধ্যেই দেওয়া সম্ভব। অবশ্যই। জি, বেনজির শামস, আমরা আবারও আপনার কাছে ফিরতে চাই। উনি কিছুক্ষণের মধ্যে হয়তো আবারও যুক্ত হবেন। আমরা নুসরাত দীপা আপনার কাছে আবারও আসতে চাই। যে ব্যাপারটি আসলে আমরা এবারে জানতে চাই যে একজন মানুষ যখন আপনাদের কাছে আসে তখন সম্ভবত তারা কিছু একটা সমস্যা নিয়ে আসে। কারোর হয়তো কোনো রোগ থাকে, কারোর হয়তো ডায়াবেটিস আছে, ওনাকে ডায়েট মেনটেন করতে হবে, কারোর হয়তো হাইপারটেনশন আছে, তাকে মেনটেন করতে হবে, কেউ হয়তো ওভারওয়েট, সে কারণে আসছে। এই ক্ষেত্রে আসলে কি ধরনের পার্থক্য হয় ডায়েটে সেটা যদি বলতেন। যিনি ডায়াবেটিক পেশেন্ট, ওনার সাথে যিনি হাইপারটেনসিভ, অথবা যিনি শুধুমাত্রই তার ওজন কমাতে চাচ্ছেন, অথবা কেউ হয়তো ওজন বাড়াতে চাইছেন, এই ব্যাপারগুলো মাথায় রেখে কিভাবে তাদের ডায়েটের পার্থক্য হয় এটা যদি বলতেন। কারণ অনেকেই ভাবেন যে ডায়েটিশিয়ানের কাছে গিয়েছি, আমাকে উনি এই চার্টটি দিয়েছে, তার মানে এই চার্ট আসলে সবাই ফলো করতে পারবে, এবং হয়তো দেখা যায় সেই চার্টই সবাই ফলো করছে। সেক্ষেত্রে যদি বলতেন যে এটা কতখানি ঠিক। থ্যাংক ইউ সো মাচ। অনেক কনফিউশন থাকে আসলে এই ব্যাপারটা নিয়ে। আমরা সবসময় কিন্তু বলে থাকি যে একটা ডায়েট চার্ট ইন্ডিভিজুয়ালি একজনের জন্য হবে। যে ওজন কমাতে চায় তাকে কিন্তু আমরা অবশ্যই লো ক্যালোরির হাই প্রোটিন ডায়েট চার্ট দিব। তার খাবারের মধ্যে কিন্তু আমরা কার্বোহাইড্রেটের পরিমাণটা একটু কম রাখি, নট কার্বোহাইড্রেটটাকে আমরা বাদ দিই, কেননা আমাদের ব্রেনের খাবারে কিন্তু হচ্ছে গ্লুকোজ। সো এই গ্লুকোজটা কিন্তু আমরা কার্বোহাইড্রেট জাতীয় খাবার থেকে পেয়ে থাকি। সো যে ওজন কমাতে চায় তাদেরকে আমরা লো ক্যালোরির খাবার মাথায় রেখে তার জন্য ডায়েট চার্ট করে থাকি। কিন্তু সে যদি আবার ডায়াবেটিক পেশেন্ট হয় তখন কিন্তু আমাকে কার্বোহাইড্রেটের ব্যাপারটাকে মাথায় রাখতে হবে, কেননা ডায়াবেটিক পেশেন্টদের যদি আমি একদমই কার্বোহাইড্রেট বাদ দিয়ে দিই তাহলে কিন্তু তার সুগার ফল করার একটা চান্স থাকে, হাইপোগ্লাইসেমিয়া হওয়ার চান্স থাকে। সো একজন ওজন কমাতে চায় কিন্তু সে ডায়াবেটিক পেশেন্ট, তার ক্ষেত্রে আমি অবশ্যই কার্বোহাইড্রেটটাকে মডারেট লেভেলে রাখবো, যাতে তার ওজন কমানোর জন্য যতটুকু দরকার অতটুকু কার্বোহাইড্রেট দিব, কিন্তু পাশাপাশি তার সুগার যাতে ফল না করে সেই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে। আবার অনেক সময় দেখা যায় একজন কিডনি পেশেন্ট এসেছে, পাশাপাশি তার ডায়াবেটিস আছে, তখন কিন্তু আমরা যেমন বাদামের কথা বলে থাকি যে বাদাম খুব হেলদি, যেটা আমরা ডায়াবেটিক পেশেন্টদেরকে ইজিলি দিয়ে থাকি, কিন্তু সে যদি আবার কিডনি পেশেন্ট হয়ে থাকে তখন কিন্তু তাকে আমি বাদামটা দিতে পারছি না, বিকজ বাদাম কিডনি পেশেন্টদের জন্য আমরা রেস্ট্রিকশনে রেখে থাকি। এছাড়া যাদের হাইপোথাইরয়েডিজম রয়েছে তাদেরকে কিন্তু আমরা বলে থাকি যে আমরা গ্রিন টি খেতে নিষেধ করি। উল্টো দিকে দেখা যায় যে যারা ওজন কমাতে চায় তাদেরকে আমরা গ্রিন টি খেতে বলি, বিকজ গ্রিন টি ফ্যাট বার্ন করতে হেল্প করে। সো এই জায়গাটার ক্ষেত্রে আমরা কিন্তু একটু তফাৎ রেখে থাকি। এই জন্য একজন পুষ্টিবিদের কিন্তু দায়িত্ব যখন সে ডায়েট চার্ট দিবে তার টোটাল হিস্ট্রি তাকে জানতে হবে, সে হাইপারটেনসিভ কিনা, সে কিডনির কোনো সমস্যা আছে কিনা, তার হাইপোথাইরয়েডিজম আছে কিনা। যখনই একজন ওজন কমাতে চায়, একজন পেশেন্টের কিডনির সমস্যা থাকবে অথবা হাইপোথাইরয়েডিজমের সমস্যা থাকবে, তখন কিন্তু তাকে আমরা এই যে কমনলি গ্রিন টির কথা বলে থাকি, কমনলি বাদামের কথা বলে থাকি, তখন কিন্তু এই বিষয়টাকে কনসিডার করতে হবে। পাশাপাশি এই যে ডায়াবেটিক পেশেন্টের কথা আমরা বললাম, আমরা অনেক সময় দেখা যায় যে ওজন কমানোর ক্ষেত্রে রাতের বেলায় কার্বোহাইড্রেটটাকে স্কিপ করতে বলি, কিন্তু একটা ডায়াবেটিক পেশেন্টকে কিন্তু আমি চাইলেও কার্বোহাইড্রেট কম দিতে পারবো না, বিকজ সে ডায়াবেটিস কন্ট্রোলের জন্য তাকে অনেক ধরনের মেডিসিন নিতে হয়, তাকে ইনসুলিন নিতে হয়। যখনই আমি কার্বোহাইড্রেটটাকে একটু মাইনাস করব অথবা একটু কম করে দিব তখন কিন্তু তার হাইপো হয়ে যাওয়ার একটা চান্স থাকে। সো এই বিষয়গুলোকে কনসিডার করে, এটা কিন্তু আমাদের অনেক বড় একটা দায়িত্ব যে তার কোমরবিডিটি ডিজিজটাকে কনসিডার করে তাকে একটা প্রপার ডায়েট চার্ট দেওয়া। জি, আবারও ফিরবো আপনাদের কাছে, তবে ছোট্ট একটি বিরতি নিয়ে এসে। দর্শক, ছোট্ট একটি বিরতি নিচ্ছি, কিছুক্ষণের মধ্যে ফিরছি, সাথেই থাকুন। ফিরলাম বিরতির পরে। আরও একবার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সুস্থ থাকুন প্রতিদিন এই অনুষ্ঠানে।
দর্শক, আজকে আমরা কথা বলছি রোগ প্রতিরোধে সুষম খাদ্যের ভূমিকা নিয়ে। আমাদের সাথে আছেন অতিথি হিসেবে জয়তী মুখার্জি, আরও আছেন বেনজি শামস, আরও আছেন নুসরাত দীপা। আপনার কাছে এবারে যে ব্যাপারটি নিয়ে জানতে চাই সেটি হচ্ছে, আমরা জানি সুষম খাদ্য দরকার এবং আমরা সেই আলোচনাটাই এতক্ষণ ছিলাম। যদি আসলে সুষম খাদ্য কেউ ঠিকমতো নিতে না পারেন, তাহলে তার রোগ প্রতিরোধ ক্ষমতার উপরে কিভাবে ভূমিকা পড়ে বা আদৌ পড়ে কিনা, এ ব্যাপারে যদি বলতেন। আজকাল আমরা রোগ প্রতিরোধ নিয়ে যতটা সচেতন হয়েছি, এর আগে কিন্তু মানুষ এতটা সচেতন ছিল না। এখন অনেকে এসে বলে, আপা আমাকে এমন একটা ডায়েট প্ল্যান দেন যেটাতে আমার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। কিন্তু আসলে স্পেসিফিক কোনো খাবার নাই বা কোনো ওষুধ নাই যে এটা খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। কিন্তু কিছু কিছু জিনিস এই জিনিসটাকে কি বলবো, ভূমিকা রাখে। যেমন আপনি ঘুমটা খুবই জরুরি। দিনে অন্তত 6 থেকে 8 ঘন্টা ঘুম, পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নেওয়া, মানসিক অবসাদ বা স্ট্রেস, অনেকে ডিপ্রেশনে ভুগছেন। বিশেষ করে এখন ঘরে থেকে থেকে মানুষ কিন্তু বিরক্ত হয়ে যাচ্ছেন। এই জিনিসগুলো কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতার উপর একটা ব্যাড ইম্প্যাক্ট ফেলছে। এছাড়া এক্সারসাইজ, আমাদের মধ্যে কিন্তু কায়িক পরিশ্রম করার টেন্ডেন্সি একদম নেই বললেই চলে। কিন্তু WHO-র মতে উইকলি অন্তত 150 মিনিট যদি আমরা এক্সারসাইজ করি, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বহু গুণে বেড়ে যায়। সো হ্যাঁ, খাবারের পাশাপাশি এই জিনিসগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অনেকটাই হেল্প করে। প্লাস কিছু কিছু অভ্যাস, যেমন স্মোকিং, ড্রিঙ্কিং, এছাড়া বাইরের খাবার, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, চিনি জাতীয় খাবার, অতিরিক্ত সোডিয়াম জাতীয় খাবার যেমন লবণ, এই জিনিসগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে ফেলে। এছাড়া আজকাল অনেকে দেখছি যে ঘুমটা খুবই ইরেগুলার, অনেকে সেহেরি করে এরপরে ঘুমাতে যাচ্ছেন। এই জিনিসটাও কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে কমিয়ে দিচ্ছে। সো শুধুমাত্র খাবার না, লাইফস্টাইলেরও অনেক ভূমিকা আছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর ব্যাপারে। আপনাকে অনেক ধন্যবাদ। আবারও আসবো আপনার কাছে। বেনজি শামস, এবারে আপনার কাছে আসতে চাই। সুষম খাদ্যের ব্যাপারে যখন আমরা কথা বলতে আসি, অনেকেই যেমন সিরিয়াস। এখন আসলে আমরা যখন রোগ প্রতিরোধ দিয়ে কথা বলছি, স্পেশালি এই কোভিড-19 সিচুয়েশনে, তখন দেখা যাচ্ছে অনেকে অনেক রকমের ভিটামিন কোনো রকম কারোর সাথে কনসাল্ট না করে তারা রেগুলার খেয়ে যাচ্ছেন। এবং অনেকে হয়তো দেখা যাচ্ছে যে এই গত 1 বছর ধরে, যখন থেকে এই প্যান্ডেমিকের শুরু, তখন থেকেই কেউ কেউ হয়তো বিভিন্ন রকমের ভিটামিন যখন যা মন চায় তখন সেটা খেয়ে আসছেন। এ ব্যাপারে আসলে আপনাদের কি পরামর্শ? যখন আপনারা ডায়েট দিচ্ছেন, তখন কাকে আসলে কি ধরনের সাপ্লিমেন্ট দেওয়া হচ্ছে বা আদৌ দেওয়া হচ্ছে কিনা, এই ব্যাপারগুলো যদি বলতেন। আমি বাংলাদেশের আরবান সোসাইটির প্রেক্ষিতে কথাটা বলি, যে আমরা কিন্তু দেখা যায় যে যে খাবারটা খেয়ে থাকি বাঙালি কালচারে, ট্রেডিশন অনুযায়ী আমরা খাই ক্যালোরি অনেক বেশি, কিন্তু সেটার মধ্যে নিউট্রিয়েন্টস গুলো অনেক কম থাকে এবং অনেক রিপিটেটিভ ইটিং বিহেভিয়ার আছে আমাদের মধ্যে। ভাত খায় অনেক করে এবং হচ্ছে সাথে নানান রকমের শাকসবজি। আমি আরবান হিসেবে কথা বলছি, আমি যাদেরকে নিয়ে কাজ করি মূলত হচ্ছে শহরে মানুষ, তাদেরকে বেস করে অ্যান্সারটা দিচ্ছি। তো তাদের দেখা যায় যে অনেক সময় তারা স্থূলতায় ভুগে, কিন্তু ম্যাক্রো নিউট্রিয়েন্ট গুলো অনেক বেশি খেলেও ভিটামিন বা মিনারেলের মতো নিউট্রিয়েন্টস গুলো দেখা যায় যে অনেকের কম। আবার লাইফস্টাইলের কারণে, যে কথাটা বারবার আসছে, যেহেতু শহুরে জীবনে অনেকে হচ্ছে গৃহবন্দী, বিশেষ করে প্যান্ডেমিকের কারণে সবাই এখন বাইরে যাচ্ছে কম, সানলাইটের এক্সপোজারটা কম হচ্ছে, আমাদের চিলড্রেনদের ক্ষেত্রেও কিন্তু সেটা। তো দেখা যাবে যে আসলে বাংলাদেশে এবং যেহেতু অনেকে অ্যাসেসমেন্টটা করে না, বাইরে আমরা যেমন এটা করি যে সবসময় একটা অ্যাসেসমেন্ট করি যে কি অবস্থা শরীরের ভিতরে, মানে আমি বলতে চাচ্ছি যে নিউট্রিয়েন্ট গুলোর আমাদের পরিমাণটা কত সেটা যাচাই বাছাই করে নেওয়ার একটা প্রবণতা আছে। বাংলাদেশে এখনো হয়তো সেটা সেভাবে নেই, কিন্তু আমার কাছে মনে হয় যে নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি থাকতে পারে, তাই বলে নিজে নিজে সব নিউট্রিয়েন্ট খেয়ে ফেলা যাবে না। এখানে ব্যাপার হচ্ছে যে ভিটামিন বি, ভিটামিন সি এর মতো নিউট্রিয়েন্ট গুলো যেগুলো হচ্ছে ওয়াটার সলিউবল, সেগুলো কিন্তু আমাদের শরীরে হচ্ছে থাকে না। কাজেই কেউ যদি ভিটামিন সি ওভার ইনটেকেও করে, সেটা নিয়ে খুব বেশি হচ্ছে মাথা, মানে খুব বেশি টেনশন করার কিছু নেই। ভিটামিন এ, ডি, ই, কে যেগুলো হচ্ছে আমাদের শরীরে জমা থাকে, এগুলো হচ্ছে যদি কেউ অনেক বেশি পরিমাণে খেয়ে থাকে সেক্ষেত্রে প্রবলেম হতে পারে। তবে বাংলাদেশের হিসাবে আমার কাছে মনে হয় যে যেহেতু সান এক্সপোজারটা অনেক কম, শহরে মানুষের কথা বলছি যারা হচ্ছে এসি বাসায় থাকে, এসি গাড়িতে যায়, তারা ভিটামিন ডিটা খেলে হয়তো তেমন কোনো, আমার মনে হয় না যে ওভার কনজাম্পশনের প্রবলেমে অলরেডি পড়ে যাবে। অবশ্যই অবশ্যই এটা হচ্ছে একজন ফিজিশিয়ানের কাছে গিয়ে বা যে কোনো হসপিটাল থেকে অ্যাসেস করিয়ে নেওয়াটা ভালো। আমার কাছে পার্সোনালি যখন সাপ্লিমেন্ট চায় মানুষ, তখন আমি তাদের লাইফস্টাইলটা অফকোর্স বারবার বলছি, এবং ইটিং বিহেভিয়ারটা অ্যাসেস করার চেষ্টা করি এবং দেখি যে সেখানে যদি দেখি যে সামুদ্রিক মাছগুলো একদমই খাচ্ছে না,
রিপিটেটিভ ইটিং বিহেভিয়ার আছে, রেস্ট্রিকটিভ ইটিং বিহেভিয়ার আছে, এলিমিনেটিং ডায়েট ফলো করছিল, তাদেরকে অবশ্যই অনেক সময় বলে থাকে যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের সাপ্লিমেন্ট খেতে। এগুলো খাওয়ার মধ্যে এগুলো কিন্তু নির্দিষ্ট আরডিএ আছে, তো সেটার বাহিরে না গেলে তেমন কোনো সমস্যা নেই। তারপরও আমি বলবো, যেহেতু এটা হচ্ছে ন্যাশনাল টেলিভিশনে কথা বলছি, যে সবারই উচিত যে একজন ফিজিশিয়ানের কাছে যেয়ে আগে অ্যাসেস করে তারপর সেই অনুযায়ী সাপ্লিমেন্ট খাওয়া। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আবারও ফিরবো আপনার কাছে। নুসরাত দীপা, এবারে আপনার কাছে আসতে চাই। নুসরাত দীপা, আপনার কাছে যে ব্যাপারটি জানতে চাই সেটি হচ্ছে আমাদের বাচ্চাদেরকে নিয়ে। গত 1 বছর ধরে আসলে স্কুল বন্ধ, তাদের বাইরে যাওয়ার কোনো অপশন নেই এবং তারা বাড়িতেই বসে আছে। আমরা জানি ছোট বাচ্চারা কিন্তু যখন স্কুলে যেত মিনিমাম একটা সময় তারা দৌড়ঝাঁপ করতো বা খেলাধুলার একটা সুযোগ পেত। এখন যখন আসলে তারা বাড়ি থেকেই বের হতে পারছে না, তাহলে তাদের ডায়েটটা কেমন হওয়া উচিত, তাদের লাইফস্টাইল কেমন হওয়া উচিত? যখন তারা একটা ফিজিক্যাল মিনিমাম একটা এক্সারসাইজের মধ্যে থাকতো তখন তারা যেই পরিমাণ ফুড কনজাম করতে পারতো বা যেটা তাদেরকে সাজেশন দেওয়া হতো, এখন আসলে তাদের গ্রোথটাকেও মাথায় রাখতে হবে, তাদের এই সিচুয়েশনটাকেও মাথায় রাখতে হবে যখন তারা টোটালি বসে আছে। সেই ক্ষেত্রে আসলে ডায়েটটা কী ধরনের হতে পারে? আপনারা কী ধরনের সাজেশন দিচ্ছেন এ ব্যাপারে? থ্যাংক ইউ সো মাচ। অনেক সময় উপযোগী একটা প্রশ্ন করেছেন আপনি। আমরা এই মুহূর্তে বিগত যখন থেকে করোনার এই সিচুয়েশনটা শুরু হয়েছে, তার ঠিক 4 মাস 5 মাস পর থেকে কিন্তু আমরা অনেক বেবি পেশেন্ট পাচ্ছি বা 13-14 বছর বয়সী পেশেন্ট আমরা পাচ্ছি। আমরা পেশেন্ট বলবো না, ওজন কমানোর জন্য আসছে। বিকজ এই যে আপনি বলছেন যে স্কুল বন্ধ থাকার কারণে কিন্তু তাদের অ্যাক্টিভিটিস কমে গেছে। তবে আমি যারা প্যারেন্টস যারা আছে বা বাসায় যারা রেসপন্সিবল ফ্যামিলি মেম্বার যারা আছে, আমি বলবো এই সময়টা হচ্ছে একটা কোয়ালিটি টাইম। এটা কিন্তু একটা বাচ্চার যাদের ব্যাড ফুড হ্যাবিট ছিল, এই সময়টাকে কিন্তু তারা চাইলে কাজে লাগাতে পারে। কেননা আমরা কিন্তু বাচ্চাদের টিফিন মানে কিন্তু যেটা আগে করতাম যে একটু নাগেটস, একটু বার্গার বা একটু রিচ ধরনের ক্যালোরিবল খাবার কিন্তু টিফিন হিসেবে দিয়ে দিতাম। আমার কাছে মনে হয় এখন যেহেতু করোনার কারণে বাচ্চারা বাইরে মানে বাসায় থাকছে এবং প্যারেন্টসদের কেউ না কেউ মোটামুটি একটু বাসায় বেশি ইনভলভ, খুব একটা বাইরে যাওয়া হচ্ছে না। সো বাচ্চাদেরকে কিন্তু আমরা এখন চাইলেই কোয়ালিটি টাইম দিতে পারি এবং তাদের যে ব্যাড ফুড হ্যাবিটগুলো ছিল সেগুলো কিন্তু আমরা বাসায় থেকে কিন্তু অনেকটা চেঞ্জ করতে পারবো, যেটা আমি মনে করি। যেমন বাচ্চারা বিকেল হলে একটু একটু ভাজা পোড়া আইটেম খেতে পছন্দ করতো, কিন্তু অ্যাজ এ রেসপন্সিবল পার্সন বা ফ্যামিলি মেম্বার হিসেবে যদি বাচ্চাদের এই ক্যালোরিবল খাবারের জায়গায় যদি একটা হেলদি স্যান্ডউইচ, একটু ফ্রুট সালাদ, ওটসের সঙ্গে ইন্ট্রোডিউস করানো যায়, তাহলে কিন্তু এই যে সারাদিন বসে থাকার যে কাজটা, যে ক্যালোরিটা বার্ন হচ্ছিল না, খাবারের মাধ্যমে কিন্তু এই এক্সট্রা ক্যালোরিটা অনেকটা কিন্তু মিনিমাইজ করা যায়। বিকজ আমাদের কিন্তু বাড়তি ক্যালোরি যেটা সেটা কিন্তু আমরা স্ন্যাক্সের মাধ্যমে গ্রহণ করে থাকি। যেমন 11টা-12টার দিকে আমরা অনেকেই কিন্তু সিঙ্গারা সমোসা খেতে পছন্দ করি, বিকেল দিকে বাচ্চাদের খেতে ভাজা পোড়া সাধারণত বাচ্চারা পছন্দ করে থাকে। সো এই জায়গাটায় যদি আমরা একটু চেঞ্জেস নিয়ে আসি মিড মর্নিংয়ে, এই যে ভাজা পোড়ার জায়গায় যদি আমরা একটু খেজুর, বিভিন্ন ধরনের ভিটামিনস মিনারেল সমৃদ্ধ ফ্রুটস অ্যাড করতে পারি, বাদাম অ্যাড করতে পারি, এবং বিকেলের নাস্তার জায়গায় যাদের একটু ওভারওয়েট যারা হয়ে গেছে অথবা যারা পছন্দ করতো, একটু কাউন্সিলিং এর মাধ্যমে একটু বুঝিয়ে শুনিয়ে যদি একটা হেলদি ডায়েটের সঙ্গে ইন্ট্রোডিউস করানো যায়, অনেকটাই কিন্তু সম্ভব ওই খাবার থেকে এক্সট্রা ক্যালোরিটাকে মাইনাস করার। পাশাপাশি এখন যেহেতু বাসায় থাকা হচ্ছে বেশি, আমার কাছে মনে হয় এটা একটা মোক্ষম একটা সময়। এই সময়টাকে আমার মনে হয় কাজে লাগানো উচিত। বাচ্চাদেরকে বিভিন্ন ধরনের ঘরের ভিতরে কিছু খেলাধুলার মাধ্যমে তাদেরকে ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের সাথে ইনভলভ করা। অ্যাটলিস্ট বাসার ছাদে কিন্তু যাওয়া যায় স্বাস্থ্যবিধিগুলো মেনে। তো এখানে স্কিপিং করা যেতে পারে, সাইক্লিং করা যেতে পারে। সো অনেক ওয়ে আছে। আমি বলবো যে বাইরে গিয়েই যে হাঁটতে হবে নট নেসেসারি, ঘরের ভিতরে কিন্তু কোয়ালিটি টাইম পাস করা যায়। ঘরের ভিতরে ছাদে যে কিন্তু সাইক্লিং, এগুলোর মাধ্যমে ক্যালোরিটাকে মাইনাস করে কিন্তু আমার কাছে মনে হয় যেটা ওভারওয়েট হচ্ছে সেটাকে কিন্তু আমার কাছে মনে হয় যে সম্ভব এটাকে কন্ট্রোল করা। জি, বেনজির শামস, এবার আপনার কাছে আসতে চাই। আপনার কাছে আসলে যে বিষয়টি নিয়ে জানতে চাই সে আমরা শুনবো আরও আপনাদের সবার কাছ থেকে আসলে, তবে ছোট্ট একটি বিরতি নিয়ে এসে। দর্শক, ছোট্ট একটি বিরতি নিচ্ছি, কিছুক্ষণের মধ্যে ফিরছি, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পরে। আরও একবার আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সুস্থ থাকুন প্রতিদিন এই অনুষ্ঠানে। দর্শক, আজকে আমরা কথা বলছি রোগ প্রতিরোধে সুষম খাদ্যের ভূমিকা নিয়ে। আপনাদের সাথে আছি আমি ডক্টর ফাইজা রাহলা এবং আমাদের সাথে আছেন জয়তী মুখার্জি, বেনজির শামস এবং নুসরাত দীপা। আপনার কাছে শুরুতেই আসতে চাই, যে বিষয়টা নিয়ে আসলে আমরা এখন কথা বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে আমরা
করোনার রোগীদের জন্য এখন এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা আসলে অনেক রোগী পাচ্ছি যারা বাড়িতে থেকে ট্রিটমেন্ট নিচ্ছেন, টেলিমেডিসিনের মাধ্যমে ট্রিটমেন্ট নিচ্ছেন। সেক্ষেত্রে আসলে ওনারা যখন আপনাদের কাছে আসছে, আপনারা কি ধরনের ডায়েট ওনাদেরকে সাজেস্ট করছেন? আচ্ছা, হ্যাঁ, আজকাল করোনা রোগী বেড়েছে, সো তাদের মধ্যে কনসিয়াসনেসও তৈরি হয়েছে। তারা এটা খুব ভালো মতোই বুঝতে পারছে যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো ছাড়া একটা ফ্লু বা একটা ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা অসম্ভবই। সো আজকাল তারা ডায়েটের দিকে বেশ ফোকাস করছে। তো আমরা যেটা সাজেস্ট করি তাদেরকে, ভিটামিন সি নিয়ে যেমন সবাই বলে, কিন্তু প্রোটিনটা কিন্তু এখন অবহেলিত। প্রোটিন আমাদের দেহে যে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করার জন্য অ্যান্টিবডি দরকার হয়, এবং অ্যান্টিবডি কিন্তু তৈরি হয় প্রোটিন দিয়ে। সুতরাং প্রোটিন আগে এনশিওর করতে হবে। নর্মালি আমরা পার বডি ওয়েট অনুযায়ী 1 গ্রাম করে প্রোটিন বলি, কিন্তু যখন একটা মানুষ অসুস্থ বা যে কোনো রোগের বিরুদ্ধে ফাইট করছে, তার কিন্তু প্রোটিনের রিকোয়ারমেন্টটা বেড়ে যায়। সেখানে 1.5 to 2 গ্রাম পর্যন্ত পার বডি ওয়েট অনুযায়ী আমরা প্রোটিনটা সাজেস্ট করে থাকি। সো প্রথমে প্রোটিনের পরিমাণটা এনশিওর করতে হবে, এ ব্যাপারে দীপা আরও ডিটেলসে বলবে। তা বাদে আমরা যেটা বলি, যেমন জিঙ্ক, সেলেনিয়াম, ভিটামিন সি, ডি এবং অ্যান্টিঅক্সিডেন্ট, এই জিনিসগুলো রোগ প্রতিরোধে ভূমিকা পালন করে। এছাড়া ভিটামিন বি টুয়েলভেরও একটা ভূমিকা আছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে। এগুলো আমরা আমাদের দৈনন্দিন খাবার, যেমন মাছ, মাংস, ডিম, দুধ, বাদাম, বিভিন্ন রকম বীজ, যেমন সূর্যমুখী বীজ, তারপর কুমড়োর বিচি, এই সমস্ত থেকেই পেয়ে যাচ্ছি। আমরা মনে করতে পারি যে মাছ মাংস হয়তো দামি, সেক্ষেত্রে আমরা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কিভাবে বাড়াবো বা প্রোটিনের সোর্সটা আমাদের কি হতে পারে। সেক্ষেত্রে ডাল খেতে পারে, বীজ জাতীয় যেমন শিমের বিচি, এগুলো কিন্তু প্রোটিনের খুব ভালো একটা সোর্স। বাদাম মানেই যে কাঠবাদাম খেতে হবে বা কাজু বাদাম খেতে হবে তা কিন্তু না, আমাদের দেশি চীনা বাদামও রয়েছে, এটাও কিন্তু প্রোটিনের খুব ভালো একটা সোর্স। সেক্ষেত্রে আসলে যারা অলরেডি আক্রান্ত, তাদের ডায়েটও যদি আমরা এগুলো অ্যাড করতে পারি, ওনারাও ওনাদের সুস্থ হওয়ার প্রসেসটা একটু দ্রুত হবে। জি, করোনা রোগীদের ক্ষেত্রে বিশেষ করে যেটা দেখা যাচ্ছে, তাদের মধ্যে উইকনেসটা যখন করোনা থাকছে তার চেয়ে নেগেটিভ হওয়ার পরে কিন্তু তাদের মধ্যে উইকনেসটা অনেক বেশি দেখা যাচ্ছে। অনেক সময় দেখা যায় যে 2-3 মাস পর্যন্ত তাদের মধ্যে দুর্বলতা বোধটা থেকে যায়। সেক্ষেত্রে আমরা বলি আয়রন ডেফিসিয়েন্সি থাকলেও থাকতে পারে, অথবা ভিটামিন ডি নিয়ে এখন বেশ আলোচনা হচ্ছে। ভিটামিন ডি আমাদের যে লাইফস্টাইল, আমাদের মোটামুটি আমরা বাসা, অফিস এর মধ্যেই আমাদের কাটে, সুতরাং সান এক্সপোজারটা খুবই কম। তো আমি বলি, করোনা থেকে যারা সেরে উঠেছেন তারা যদি 10 মিনিট হলেও একটু রোদে থাকেন, তাহলে কিন্তু ভিটামিন ডিটা পেয়ে যাচ্ছেন। অনেকে বলে 40,000 mg করে খেয়ে নাও, এটা কিন্তু অনেক সময় কিডনিতে ইফেক্ট পড়ে। কিন্তু আমরা যদি জাস্ট 10টা থেকে 2টার মধ্যে, আমি সময়ের কথা বলছি, যদি একটু ছাদে যেয়ে রোদ লাগিয়ে নিই, এটা কিন্তু আমাদের ভিটামিন ডির জন্য যথেষ্ট। আয়রনের জন্য আমরা লাল শাক খেতে পারি, বিটরুট আছে, এছাড়া ডালিম, কাঁচা কলা, এগুলো থেকেও আমরা আয়রন পেয়ে যেতে পারি। সো এই জিনিসগুলো ওভারঅল করোনা রোগীকে দ্রুত সুস্থ হতে হেল্প করবে। জি, এবারে নুসরাত দীপা আপনার কাছে আসতে চাই, এবং আসলে আমরা যখন করোনা রোগী নিয়ে কথা বলছি, আপনি যেটা বলছিলেন যে আপনি কোভিড পেশেন্ট নিয়ে ডিরেক্ট কাজ করছেন, সেক্ষেত্রে আসলে ওনাদেরকে যে ডায়েটটা দেওয়া হচ্ছে এবং প্রোটিন নিয়ে আসলে আপনি যেটা বলতে চাচ্ছিলেন যে তাদের প্রোটিন রিকোয়ারমেন্ট বেশি থাকে, সেক্ষেত্রে সেই রিকোয়ারমেন্টটা আপনারা কিভাবে মেজার করছেন এবং কি ধরনের পরামর্শ তখন দেওয়া হচ্ছে? থ্যাংক ইউ সো মাচ। আসলে সবাই যেটা জানে যে আসলে করোনা আমার হয়েছে অথবা করোনা হয়নি, পোস্ট কোভিড অথবা কোভিড পেশেন্ট অথবা যারা করোনা আক্রান্ত হয়নি, সবার ক্ষেত্রে যেটা আগে ধারণা ছিল যে করোনা থেকে রক্ষা পেতে হলে ভিটামিন সি জাতীয় খাবার খেতে হবে, প্রচুর ফ্রুটস খেতে হবে, মালটা বা এনি কাইন্ড অফ ভিটামিন সি সমৃদ্ধ ফ্রুটস। বাট এই যে ভিটামিন সি আমরা ইনটেক করছি, এটার পাশাপাশি সব থেকে কিন্তু ইম্পর্টেন্ট, যেটা হয়তো আমরা অনেক পরে জেনেছি বা অনেকে হয়তো জানে না, যে প্রোটিনের রিকোয়ারমেন্টটা বেড়ে যায়। বিভিন্ন WHO, ইউনিসেফ এবং আরো বড় বড় কিছু অথেন্টিক গাইডলাইন্স থেকে আমরা যেটা জানতে পেরেছি যে কোভিড পেশেন্ট এবং নন কোভিড, যারা কোভিড থেকে নন কোভিডে চলে এসেছেন, তাদের কিন্তু প্রোটিন রিকোয়ারমেন্ট অলমোস্ট ডাবল। একজন মানুষের যদি স্বাভাবিক অবস্থায় তার প্রোটিনের রিকোয়ারমেন্ট যদি 50 থেকে 60 গ্রাম হয়ে থাকে, একজন কোভিড পেশেন্ট এবং কোভিড থেকে নন কোভিড হওয়া পেশেন্টের রিকোয়ারমেন্ট কিন্তু অলমোস্ট সেটা ডাবল হয়ে যায়, অর্থাৎ 100 থেকে 120 গ্রাম। দ্যাট মিনস আপনাকে কত
কতটুকু প্রোটিন খেতে হবে সেটাকে আপনাকে চিন্তা করতে হবে। কিন্তু অনেক সময় দেখা যায় যে সারাদিনে 2-3টে করে ডিম খাওয়া, 2-3 পিস করে মাছ বা মুরগি খাওয়া, হাফ লিটারের মতো মিল্ক খাওয়া, দেন মিল্ক অথবা মিল্ক প্রোডাক্ট, নাটস, এগুলো খেয়েও কিন্তু 100 থেকে 120 গ্রাম পর্যন্ত প্রোটিন রিকোয়ারমেন্টটা ফুলফিল করা সম্ভব হয় না। আমরা আমাদের হসপিটালে যেটা আমরা করে থাকি যে এই 100 গ্রাম প্রোটিনটা যাতে রিকোয়ারমেন্টটা ফুলফিল হয়, আমরা কিছু প্রোটিন সাপ্লিমেন্ট ইউজ করে থাকি, হুইচ ইজ ভেরি সেফ, যেটা ভালো ব্র্যান্ডের, সেটাই আমরা দিয়ে থাকি। আদারওয়াইজ কিন্তু প্রোটিনটা কমপ্লিট ফুলফিল করা করা সম্ভব হয় না। জি, আপনাকে অনেক পাশাপাশি ধন্যবাদ। ডি এর কথা বলা হচ্ছে। জি, আপনাকে অনেক ধন্যবাদ এই উত্তরের জন্য। এবারে বেনজির শামস আপনার কাছে আসতে চাই, এবং এখন আসলে রমজান মাস চলছে এবং আমরা আসলে রোগ প্রতিরোধ করতে চাই, সুষম খাদ্যও চাই। এই পুরো ব্যাপারটি মাথায় রেখে আসলে আপনারা কি ধরনের ডায়েট দিচ্ছেন রোজার মধ্যে যাতে সুস্থ থাকা যায়? আমরা একেবারে শেষ প্রান্তে, আপনি যদি আমাদেরকে সংক্ষেপে বলতেন। রোজার মধ্যে সবচেয়ে বেশি যেটা আমাদেরকে মনে রাখতে হবে যে রমজান মাসটা কিন্তু 30 দিনের। আমরা অনেক সময় ভাবি যে এই রমজান মাসে ইফতারে কেউ একটু ভাজা পোড়া খাচ্ছি, সবাই খাচ্ছে, খেতে থাকে। আবার সেহরিতে দেখা যায় যে অনেকে শুধু পুরো রমজান মাসে হচ্ছে মানে রুচি থাকছে না ভোরবেলা, এই জন্য হচ্ছে দুধ ভাত বা এরকম কোনো একটা সিলেক্টিভ ডায়েট করে থাকে। তো মনে রাখতে হবে যে রমজান মাস 30 দিনের, বছরে কিন্তু মাত্র 12টা মাস। তো তার মধ্যে এক মাসই রমজান মাস। তো বছরের 12 ভাগের 1 ভাগের সময় আমরা যদি আমাদের শরীরে আমাদের যে নিউট্রিয়েন্টের চাহিদাগুলো ডায়েট থেকে না আসে, এবং রোজা রাখার কারণে টায়ার্ড থাকার কারণে অনেকে হচ্ছে হাঁটাচলা কম করে থাকে, একটু লেথার্জিক লাইফস্টাইল করে, সেসব কারণে যদি আমরা সেগুলো স্কিপ করে থাকি, মনে রাখতে হবে যে এটা কিন্তু একটা এফেক্ট থেকে যাবে ওয়েটের উপরে, যে পরবর্তীতে এই চাপটা কমানোটা কঠিন। এর জন্য রমজান মাসে যেটা করতে হবে, এমন ভাবে চিন্তা করতে হবে যে আমি ইফতার করার সময় যে আসলে ডিনারে আমার ডিনার প্লেটটা কেমন হতো। আইডিয়ালি ডিনার প্লেটটা যেটা হওয়া উচিত যে 9 ইঞ্চি একটা প্লেটের 4 ভাগের 1 ভাগ পরিমাণ শর্করা এবং 2 ভাগ পরিমাণ সবজি, 1 ভাগে থাকতে পারে রান্না সবজি, 1 ভাগে থাকতে পারে হচ্ছে কাঁচা মানে রান্না না করা সালাদ, এবং আরেক ভাগে থাকবে হচ্ছে প্রোটিন। তো আমি যখন ডিনার প্লেটটার কথা মাথায় রেখে এভাবে প্রপোর্শনেটটা যদি আমি একটা এস্টিমেশন করে ভাবি, যে আমি ইফতারের প্লেটটার দিকে তাকাই যে আমার পেঁয়াজু বেগুনি এগুলো কতটুকু, সেখানে আমার প্রোটিন আছে নাকি, সেখানে আমার মাইক্রোনিউট্রিয়েন্ট আসার জন্য আমার মানে ভেজিটেবল গুলো আছে নাকি, সেটাকে আমি ফ্রুটস দিয়ে কম্পেনসেশন করছি নাকি, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে যে ভোরবেলা একটা কথা আমি অবশ্যই বলতে চাই যে সেহরির একটা জিনিস আমার কাছে খুবই প্রিয়, যে আমার মনে হয় যে অন্তত 1 মাস জি, মানুষ আসলে হচ্ছে এই বাইরের ব্যালেন্সটা খাবারটা রাখা খায় খুব না, জরুরি, যেটা যেটা আমি আপনি খুবই appreciate বলছিলেন। করি যে ঘরে বানানো খাবারটা খায় সেহরিতে। জি, আবার বলুন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমাদের আসলে সময় সংক্ষেপের কারণে আমরা আর শুনতে পারছি না, তবে সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য এবং এত কিছু আমাদের দর্শকদেরকে জানানোর জন্য। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ তাহলে এ পর্যন্তই। দেখা হবে সামনের সপ্তাহে, কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন চ্যানেল 24।